আমি একটু ম্যাটেরিয়ালস গুলো বের করতেছি, একটু ওয়েট করুন। মানে কেউ সাউন্ড না করলে ওয়েব ক্যামটা অন করে মাইক্রোফোনটা অফ করে রাখতে পারেন। তো যারা রেগুলার ক্লাস করেন সামনের থেকে ট্রাই করবেন কিছু সময় অন করে, পরে অফ করে দিলেন, অসুবিধা নেই। কারণ কি অনেক সময় হাজিরা আমরা বুঝতে পারি না কি আপনি ফাঁকি দিচ্ছেন কিনা, অন করে চলে গেলেন, ক্লাসে অ্যাটেন্টিভ কিনা, এই জন্য একটু মাঝে মাঝে দরকার হয়। আচ্ছা, আমরা মেকর বাই ডিসিশন নিয়ে আলোচনা করতেছিলাম না? মেকর বাই ডিসিশন। না, আমরা লিমিটিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করতেছিলাম যে লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে আপনি ডিসিশন মেক করবেন কিভাবে। না, আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা লিমিটিং ফ্যাক্টরকে যে ডিসিশন মেক করবো, আহ, যে কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর, এটার উপর বেস করে আমরা ডিসিশনগুলো মেক করবো। না, কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর, এটার উপরে বেস করে আমরা ডিসিশনটা মেক করবো। ইমরুল আচ্ছা ভাই, জি জি। আমি একটু 2 মিনিট আপনার সাথে ডিস্টার্ব করতে পারি? জি জি যে বলেন। আমাদেরকে গ্রুপে যে দিয়েছেন না, যে হ্যাঁ হ্যাঁ। চ্যাপ্টার ওয়াইজ যে শিটটা, জি জি। এটা কি কোন বইয়ের কোন নাম্বার চ্যাপ্টার, এটা কি যে আমরা জানাতে পারেন? আচ্ছা, এটা আমি করে দিব না ভাইয়া, আরিফ ভাই যেটা বলছেন এটা আমার নলেজে আছে, এটা আমি করে দিব না। ওকে, থ্যাংক ইউ, কারণ থ্যাংক ইউ, থ্যাংক নাহলে ইউ। আপনাদের আদারওয়াইজ পড়তে তো অসুবিধা হবে। রাইট, 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 রাইট। যে আমি এটা করে দিব না ভাই, আমি একটু ওকে, ব্যস্ততার মধ্যে থ্যাংক দিন ইউ। পার করতেছি, এই আর কি। আচ্ছা। আচ্ছা, আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন, বইয়ের স্লাইডটা দেখা যাচ্ছে? জি, জি, দেখাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা লিমিটিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করতেছিলাম যে লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা ডিসিশন মেক করব কিসের উপরে বেস করে, কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরের উপর বেস করে আমরা ডিসিশনটা মেক করব। না, এরকমটাই তো ছিল। কন্ট্রিবিউশন পার ইউনিট আর লিমিটিং ফ্যাক্টর, এটার উপর বেস করে আমরা ডিসিশনটা মেক করব। আমাদের এখানে একটা টপিক আছে, দেখেন, লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস অ্যান্ড রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন। লিমিটিং ফ্যাক্টর অ্যানালাইসিস অ্যান্ড রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন। আমরা এটা সরাসরি একটা এক্সাম্পলে চলে যাব যে কি বলতে চাচ্ছে। দেখেন, আমরা এই এক্সাম্পল প্লাস এটা সলিউশন কি। হার্ভি ইজ কারেন্টলি প্রিপারিং হিজ বাজেট ফর দ্য ইয়ার এন্ডিং 30 সেপ্টেম্বর 2022। সে তার একটা বাজেট প্রিপেয়ার করতেছে। দ্য কোম্পানি ম্যানুফ্যাকচার এন্ড সেলস থ্রি প্রোডাক্ট, বিটা, ডেল্টা এন্ড গামা। ওই তিনটা প্রোডাক্ট তৈরি করে, বিটা, ডেল্টা এন্ড গামা। দ্য ইউনিট সেলিং প্রাইস অ্যান্ড কস্ট স্ট্রাকচার অফ ইস প্রোডাক্ট ইজ বাজেট এস ফলোস। তার ইউনিট সেলিং প্রাইস অ্যান্ড কস্ট স্ট্রাকচার দেয়া আছে, যেমন বেটা 100, ডেল্টা 124 এন্ড গামা 32। ভেরিয়েবল কস্ট দেয়া আছে, লেবার, ম্যাটেরিয়াল এন্ড ওভারহেড, তার ভেরিয়েবল কস্ট দেয়া আছে। The labor rate is budgeted at labor is budgeted at £6 per hour and fixed cost at 13,000 per annum. The company has a maximum production capacity of 228,000 labor hours. 228,000 labor hours. আচ্ছা, আমরা কি বলতে পারবো যে বিটা তৈরি করতে আমাদের কত আওয়ার লাগে? বিটা তৈরি করতে আমরা যদি এই এক্সাম্পলটাতে একটু অ্যানালাইসিস করি, যেমন বিটার ক্ষেত্রে কন্ট্রিবিউশন কত, আমরা এগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল কস্ট, এটা হলো সেলিং প্রাইস। বিটার ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন দাঁড়াচ্ছে 40। 40। 40।
হ্যাঁ, ডেল্টার ক্ষেত্রে কন্ট্রিবিউশন 64, 64, 64। আর গামার ক্ষেত্রে কন্ট্রিবিউশন 12। 12, আচ্ছা, এখনো বলতেছে যে দ্য লেবার রেট ইজ বাজেটে 6 পাউন্ড পার আওয়ার। আমরা যদি একটু একটু খেয়াল করি যে বিটা তৈরি করতে আমাদের কত লেবার আওয়ার লাগে, 4 আওয়ার্স। গামা তৈরি করতে, ডেল্টা তৈরি করতে আমাদের কত লেবার আওয়ার, 8 আওয়ার্স। আর গামা তৈরি করতে আমাদের কত লেবার আওয়ার লাগে, 1 আওয়ার্স। এটা তো বুঝে যেতে পারলাম না। জি জি। গামা তৈরি করতে আমাদের কত আওয়ার লাগে, 1 আওয়ার্স লাগে। তাহলে আমরা যদি কন্ট্রিবিউশন পার ইউনিট পার লেবার আওয়ার বের করি, আমরা যদি কন্ট্রিবিউশন পার ইউনিট পার লেবার আওয়ার বের করি তাহলে কত দাঁড়াচ্ছে। আমরা কিছু ওয়ার্কিং করতেছি কিন্তু, হুম। কন্ট্রিবিউশন পার ইউনিট লেবার আওয়ার, কন্ট্রিবিউশন পার ইউনিট পার লেবার আওয়ার। 40/4, দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে। 40/4 তার মানে 10। হুম, এরপরে 64/8, 8 দাঁড়াচ্ছে না। এই, 12/1, 12 দাঁড়াচ্ছে। আমরা যদি র্যাঙ্কিং করি, র্যাঙ্কিং এর ফার্স্ট কোনটা, গামা হলো ফার্স্ট, যেহেতু গামার কন্ট্রিবিউশন পার ইউনিট পার লেবার আওয়ার কি বেশি। এরপরে কি, বিটা হলো সেকেন্ড, আর ডেল্টা হলো থার্ড। দেখেন, এটা হলো আমার র্যাঙ্কিং। আমার র্যাঙ্কিং এর পরে বেস করে যদি আমি তৈরি করি, তাহলে আমি আগে গামা তৈরি করব, এরপরে আমি বিটা তৈরি করব, এরপরে আমি ডেল্টা তৈরি করব। এই পর্যন্ত তো ক্লিয়ার না, হুম, এই পর্যন্ত তো ক্লিয়ার না। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা এইট, আচ্ছা আমরা যদি একটু দেখি পরে কি বলছে। The labor rate is budgeted, এটা আমরা গেল। A meeting of the board of directors has been arranged to discuss the budget and to resolve the problem as to the quantity of each product which should be made and sold. A meeting of the board of directors has been arranged to discuss the budget. বাজেট নিয়ে আলোচনা করেছে, and to resolve the problem as to the quantity of each product which should be made and sold. এবং তাদের যেহেতু লেবার লেবার আওয়ারটা শর্টেজ, এই জন্য তারা কি করছে, কি পরিমাণ কোয়ান্টিটি তারা তৈরি করবে, মেক করবে এবং বিক্রি করবে, এইটা, এই প্রবলেমটা নিয়ে তারা আলোচনা করেছে। দ্য সেলস ডিরেক্টর প্রেজেন্টেড দ্য রেজাল্ট অফ রিসেন্ট মার্কেট সার্ভে উই রিভিউজ দ্য মার্কেট ডিমান্ড ফর দ্য কোম্পানিজ প্রোডাক্ট উইল বি অ্যাজ ফলোস। যেন বিটা 24,000 ডিমান্ড আছে, ডেল্টার আছে 12,000 ডিমান্ড, অ্যান্ড গামার আছে 60,000 ডিমান্ড। দ্য প্রোডাকশন ডিরেক্টর প্রপোজ দ্যাট সিন্স গামা অনলি কন্ট্রিবিউট 12 টাকা পার ইউনিট, প্রোডাকশন ডিরেক্টর বলতেছে যে গামা কন্ট্রিবিউট করে কত, 12 টাকা পার ইউনিট। দ্য প্রোডাক্ট শুড নো লঙ্গার বি প্রডিউসড, এই প্রোডাক্টটা প্রডিউস করার দরকার নেই। কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ে ফার্স্ট কোনটা, গামা। গামা। আচ্ছা, অ্যান্ড দ্য সারপ্লাস ক্যাপাসিটি ট্রান্সফার টু প্রডিউস এক্সট্রা কোয়ান্টিটিস অফ বিটা অ্যান্ড ডেল্টা। ও বলতেছে যে সারপ্লাস ক্যাপাসিটিটা কোথায় ইউজ করতে বলতেছে, বিটা অ্যান্ড ডেল্টাতে। দ্য সেল ডিরেক্টর ডাজ নট অ্যাগ্রি উইথ দ্য প্রপোজাল, সেল ডিরেক্টর এই প্রপোজালের সাথে অ্যাগ্রি না। গামা ইজ কনসিডার নেসেসারি টু কমপ্লিমেন্ট দ্য প্রোডাক্ট রেঞ্জ। মানে মানুষ বিটা অ্যান্ড ডেল্টা নিতে চাইলে সাথে গামাও নেয়, ঠিক আছে। তারা কমপ্লিমেন্ট দ্য প্রোডাক্ট রেঞ্জ টু মেনটেন কাস্টমার গুডউইল, গামা কাস্টমার গুডউইলটা মেনটেন করে। ইফ গামা ইজ নট অফার্ড, দ্য বোর্ড দ্য সেলস ডিরেক্টর বিলিভ দ্যাট সেলস অফ বিটা অ্যান্ড ডেল্টা উইল বি সিরিয়াসলি অ্যাফেক্টেড। যদি গামা অফার করা না হয় তাহলে বিটা এবং ডেল্টার সেলসটা সিরিয়াসলি অ্যাফেক্ট করবে। আফটার ফার্দার ডিসকাশন দ্য বোর্ড ডিসাইডেড দ্যাট এ মিনিমাম অফ 10,000 ইউনিটস অফ ইচ প্রোডাক্ট শুড বি প্রডিউসড।
তারা ডিসিশন নিছে কি যে অ্যাটলিস্ট 10,000 করে ইউনিটস কি করা হবে, প্রডিউসড করা হবে। The remaining production capacity would then be allocated so as to achieve the maximum profit possible. মানে 10,000 করে ইউনিটস তারা কি করবে, প্রডিউস করবে, এবং রিমেনিং যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে এটা অ্যালোকেট করা হবে টু অ্যাচিভ দ্য ম্যাক্সিমাম প্রফিট পসিবল। এটাকে বলা হচ্ছে রেস্ট্রিক্টেড ফ্রিডম অফ অ্যাকশন। বুঝছেন? আপনাকে আগে কি করতে হবে, ওই 10,000 ইউনিটস করে আগে উৎপাদন করতে হবে, এরপরে আমাকে ডিসিশন মেক করতে হবে কিসের উপরে বেস করে, কন্ট্রিবিউশন পার ইউনিট, পার লিমিটেড ফ্যাক্টরের উপরে বেস করে আমাকে ডিসিশন করতে হবে। বুঝতে পারলাম নাকি? ঠিক আছে। যেমন দেখবেন অনেক সময় আমরা বিভিন্ন প্রজেক্টের কাজ নিয়ে থাকি, ঠিক না, যে আমরা বিভিন্ন প্রজেক্টের কাজ নিয়ে থাকি। এই কাজগুলো কেন নেওয়া হয়? আমরা জানি যে এই প্রজেক্ট, যে প্রজেক্টটা নেওয়া হচ্ছে এই প্রজেক্টটা প্রফিটেবল না, এরপরেও কিন্তু প্রজেক্টের কাজটা নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে? যাতে এটার এক্সপিরিয়েন্সটা আমরা কি করতে পারি, নেক্সট প্রজেক্টে ইউজ করতে পারি। যাতে এটার এক্সপিরিয়েন্সটা আমরা কি করতে পারি, নেক্সট প্রজেক্টে ইউজ করতে পারি। এখন আপনি যদি মার্কেটে যদি প্রোডাক্ট অফারই না করেন, তাহলে দেখা যাবে কি ওই প্রোডাক্টটা মার্কেট থেকে কে যাবে, মার্কেট থেকে আউট হয়ে যেতে পারে, বা অ্যানাদার কম্পিটিটর লঞ্চ দ্য সেম প্রোডাক্ট, অ্যানাদার কম্পিটিটর কি করতে পারে, ওই প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করে মার্কেট অকুপাই করে ফেলতে পারে। এই জন্য সেলস ডিরেক্টর বলতেছে একটা নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি আমাকে কি করতে হবে, উৎপাদন করতেই হবে মার্কেটটাকে ধরে রাখার জন্য। আচ্ছা, আচ্ছা, এইটা জাস্ট বের করা হয়েছে যে লেবার আওয়ার্সটা কেন লিমিটিং ফ্যাক্টর, লেবার আওয়ার্সটা কেন লিমিটিং ফ্যাক্টর। আমাদের লেবার আওয়ার্স আছে কত, 2,28,000 লেবার আওয়ার্স আছে, কিন্তু আমাদের লেবার আওয়ার রিকোয়ার্ড হলো 2,52,000, 2,52,000 আমাদের লেবার আওয়ার্স রিকোয়ার্ড। র্যাঙ্ক দ্য প্রোডাক্ট, আমরা প্রোডাক্টটা র্যাঙ্কিং করছি, এই যে আমরা যেটা র্যাঙ্কিং করছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড। আমরা আগে কি করবো, 10,000 করে ডিটারমাইন এ প্রোডাকশন প্ল্যান, আমরা আগে 10,000 করে ইউনিটস উৎপাদন করবো, বিটা ডেল্টা গামা। এরপরে র্যাঙ্কিং, র্যাঙ্কিং এ ফার্স্ট কে, গামা। গামার মার্কেট ডিমান্ড কত, 60,000, 60,000। অলরেডি তো আমি 10,000 উৎপাদন করছি, তাহলে আর উৎপাদন করবো কত, 50,000, 50,000। তাহলে 50,000 ইন্টু 1 আওয়ার। বিটা, বিটার মার্কেট ডিমান্ড কত, বিটার মার্কেট ডিমান্ড দেখেন, আমার তো লেবার আওয়ার আছে কত, 2,28,000। অলরেডি আমার হুম, ইউজ হচ্ছে কত, 1,30,000 প্লাস 50,000। আমার লেবার আওয়ার আছে 48,000। আমার লেবার আওয়ার আছে কত, 48, 48,000 আমার লেবার আওয়ার আছে। আচ্ছা, আমাদের র্যাঙ্কিং এর সেকেন্ড ছিল কোনটা, বিটা। বেটা, 1 ইউনিট বিটা তৈরি করতে আমরা যদি এটাকে ভাগ দিই, 1 ইউনিট বিটা তৈরি করতে 4 আওয়ার্স লাগে। তাহলে 48,000 লেবার আওয়ার ইউজ করে আমি কতগুলো বিটা তৈরি করতে পারবো, 12,000, 12,000। ঠিক আছে। আমার মার্কেট ডিমান্ড কত, মার্কেট ডিমান্ড হলো, দেখেন উপরে বলা আছে 24, 24, 24,000। অলরেডি তো আমি 10,000 উৎপাদন করছি, আরো এডিশনাল কি করব, আরো 12,000, 12,000 আমি উৎপাদন করব। এটাই বলা হচ্ছে প্রোডাকশন মিক্স। আচ্ছা, এখান থেকে এরপরে প্রফিটটা বের করছে, এই বেস্ট অন প্রোডাকশন মিক্সের পরে বেস করে যদি ডিসিশন নেন, তাহলে আমার প্রফিটটা কি আসবে। আচ্ছা, I told you make or buy decision and scarce resources. মেক অর বাই ডিসিশন আর স্কার্স রিসোর্সেস। আপনি যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতেছেন, বা যে সেমি ফিনিশ গুডসটা ম্যানুফ্যাকচার করতেছেন, চাইলে এটা আপনি কি করতে পারেন, আউটসোর্সিং করতে পারেন, বা সাপ্লায়ার কাছ থেকে পারচেস করতে পারেন। আপনি 3 ধরনের গুডস তৈরি করেন, এ, বি, সি। 3 ধরনের গুডস আপনি তৈরি করেন, কিন্তু এই গুডস প্রিপেয়ারের জন্য যে পরিমাণ আপনার ম্যাটেরিয়াল বা যে পরিমাণ লেবার আওয়ার রিকোয়ার্ড, এই পরিমাণ লেবার আওয়ার নাই। যে পরিমাণ লেবার আওয়ার রিকোয়ার্ড, এই পরিমাণ লেবার আওয়ার আপনার নাই। ঠিক আছে। তাহলে এবং মার্কেটে যে পরিমাণ ডিমান্ড, এই পরিমাণ ইউনিট উৎপাদন করার জন্য আপনার সাফিসিয়েন্ট লেবার আওয়ার নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি মার্কেট চাহিদা মিট করতে চাই, তাহলে আমাকে কিছু গুডস সাপ্লায়ার কাছ থেকে কিনতে হবে বা থার্ড পার্টির কাছ থেকে নিতে হবে। এখন কোন গুডসগুলো আমি পারচেস করব,
কোন গুডসগুলো আমি পারচেস করব, এই ডিসিশন মেকটা আমাকে নিতে হবে। আর কোন গুডসগুলো আমি তৈরি করব এবং কি পরিমাণ কোয়ান্টিটি গুডস তৈরি করব, এই ডিসিশন মেকটা আমাকে নিতে হবে। ডিসিশন মেকিংটা আমি কিভাবে করব? এখানে যেটা বলা হচ্ছে কস্ট এক্সট্রা কস্ট অফ সেভিংস পার লিমিটিং ফ্যাক্টর। আমি কি পরিমাণ কস্ট সেভ করতে পারবো আমি যদি মেক করি? আমার কাছে অপশন আছে দুইটা, আমি কি করতে পারি? মেকও মেকও করতে পারি, বাইও করতে পারি। ঠিক আছে, অপশন আছে দুইটা। কারণ আমার যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি দ্বারা মার্কেটে যে আমার প্রোডাক্টের ডিমান্ড আছে, এই ডিমান্ডটা আমি কি করতে পারবো না, মিট করতে পারবো না। তার মানে আমাকে কিছু গুডস কি করতে হবে, মেক বাই। করতে হবে, এবং কিছু গুডস আমাকে বাই করতে হবে। এখন কোন গুডসগুলো আমি মেক করবো আর কোন গুডসগুলো আমি বাই করব, তাহলে এখানে আমাকে মেক অর বাই ডিসিশন নিতে হবে। কস্ট এক্সট্রা কস্ট অফ সেভিংস আর লিমিটিং। আমি যদি মেক করি তাহলে আমার কি পরিমাণ কস্ট সেভ হবে? কারণ নর্মালি আপনি যখন তৈরি করবেন তখন কি হবে, আপনার থার্ড পার্টির কাছ থেকে যে মূল্যে কিনবেন, আপনার তৈরিটা কি হবে, কম্পারেটিভলি কম হবে না? আপনার প্রোডাক্টটা তৈরি করতে যে পরিমাণ কস্ট ইনকার হবে, থার্ড পার্টির কাছ থেকে আপনি কি করবেন, তার চেয়ে বেশি মূল্যে কিনবেন। আমাদের কাছে তো বিভিন্ন ধরনের অপশন থাকে, যে আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি এটা মেক করতে কি আমার বেশি কষ্ট হচ্ছে, নাকি আমি যখন আউটসোর্স করতেছি তখন বেশি কষ্ট হচ্ছে। আমরা তো ডিসিশন মেক করতে পারি। যদি মনে করি যে না, আমি আউটসোর্স করলে আমার কস্ট কম হচ্ছে, তখন আমি আউটসোর্স করবো। কিন্তু যদি আমি মনে করি যে না, আমি মেক করলে আমার কস্ট কম হচ্ছে, তখন আমি মেক করবো। ইস্যুটা কিন্তু এরকমটাই, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বের করব, যে আপনি যদি মেক করেন তাহলে কম্পেয়ার টু বায়ের তুলনায় কি পরিমাণ কস্ট সেভ করতে পারবেন। কম্পেয়ার টু বায়ের তুলনায় আপনি কি পরিমাণ কস্ট সেভ করতে পারবেন, এই জিনিসটা আমরা বের করব। এরপরে আমরা ডিসিশন মেক করব। এক্সট্রা কস্ট অফ সেভিংস পার লিমিটিং ফ্যাক্টর ইন কেস অফ মেক। মেকিং এর ক্ষেত্রে আমরা কি পরিমাণ এক্সট্রা কস্ট সেভ করতে পারবো, এটার পরে বেস করে আমাদেরকে ডিসিশন মেক করতে হবে। আচ্ছা, এইটা একটা এক্সাম্পল, সহজ একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে একটা। আমরা এই এক্সাম্পলটাই দেখি। দেখেন, ম্যানুফ্যাকচার থ্রি কম্পোনেন্টস, অ্যাডভাইস অন ইটস মোস্ট প্রফিটেবল প্ল্যান। আপনাকে প্ল্যান, প্রফিটেবল প্ল্যানটা অ্যাডভাইস করতে বলছে কে, যে মোস্ট প্রফিটেবল প্ল্যান কি হবে। আমরা একটু রিড আউট যদি করি, ম্যানুফ্যাকচার থ্রি কম্পোনেন্টস, SANT, তিনটা কম্পোনেন্ট তৈরি করে, SANT, ইউজিং দ্য সেম মেশিন ফর ইচ অ্যান্ড অ্যাসেম্বল অন দেম ইন্টু আ সিঙ্গেল প্রোডাক্ট। একই মেশিন ইউজ করে এগুলোকে ইচ এবং অ্যাসেম্বল করে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করে। এই তিনটা কম্পোনেন্ট মিলে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করে। দ্য বাজেট ফর দ্য নেক্সট ইয়ার কস্ট ফর প্রোডাকশন অ্যাসেম্বলি অফ 4,000 অফ ইচ কম্পোনেন্ট। প্রত্যেকটার জন্য প্রত্যেকটা প্রোডাকশন অ্যান্ড অ্যাসেম্বলি নেক্সট পিরিয়ডে আপনার মার্কেট চাইতেছে 4,000 ইউনিটস। আর 4,000 ইউনিট উৎপাদন করতে কি করতে হবে, 4,000 করে প্রত্যেকটা কম্পোনেন্ট আমাকে প্রোডাকশন অথবা প্রোডাকশন অ্যাসেম্বলি করতে হবে। দ্য ভেরিয়েবল প্রোডাকশন কস্ট অফ দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ অ্যাজ ফলোস। ভেরিয়েবল প্রোডাকশন কস্ট দেওয়া আছে, এস এর ক্ষেত্রে বলা আছে 20, এর ক্ষেত্রে বলা আছে 36, এবং টির ক্ষেত্রে বলা আছে 24। এবং আমাদের মেশিন আওয়ার্সও দেওয়া আছে 3, এস এর ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে 2, আর টির ক্ষেত্রে হলো 4। Only 24,000 hours of machine time will be available during the year. শুধুমাত্র কতটুকু মেশিন আওয়ার আছে, 24,000। And the subcontractor has quoted the following unit price for supplying component: S 29, A হলো 40, and T হলো 34। মানে সাপ্লায়ার আপনাকে একটা কোটেড প্রাইস দিছে,
দেখেন, এস তৈরি করতে আমার লাগে কত? 20। আর 20, সাপ্লাই বলতেছে কত? 29। 29, আচ্ছা, এ তৈরি করতে আমার লাগে কত? 36। সাপ্লাই অফার দিচ্ছে কত? 40। আর টি তৈরি করতে আমার লাগে কত? 24। সাপ্লাই অফার দিচ্ছে কত? 34। 30, তার মানে আমরা এখান থেকে একটা অ্যানালাইসিস করে কি বের করতে পারলাম? যে আমার মেকিং এর ক্ষেত্রে কস্ট কম। মেকিং এর ক্ষেত্রে কস্ট কম না? জি, আমার কিন্তু মেকিং এর ক্ষেত্রে কস্ট কম। তার মানে আপনার কাছে যদি অ্যাভেলেবল রিসোর্স থাকতো, তাহলে আপনি মেকই করতেন ইনস্টিটিউট অফ বাই। ঠিক আছে। ইনস্টিটিউট অফ বাইং এর পরিবর্তে আপনি মেকই করতেন। আপনার কাছে লেবার অ্যাভেলেবল লেবার আওয়ার্স আছে কত? আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমার আছে 24,000, কিন্তু আমার রিকোয়ার্ড কত? লেবার আওয়ার রিকোয়ার্ড কত? 4,000 ইন্টু 3 প্লাস 4,000 ইন্টু 2, 4,000 ইন্টু 4। আমার 36,000 আওয়ার্স দরকার। আছে কত? 24, 24। তার মানে আমরা যদি বলি শর্টফল কত? 12, 12 বলে আমার shortfall। এই পরিমাণ লেবার আওয়ার আমার শর্টেজ আছে। এই পর্যন্ত ক্লিয়ার? হুম, আচ্ছা। আচ্ছা, আমরা তিনটা প্রোডাক্ট একটু কম্পারিজন করে দেখবো। SANT। পার্টিকুলার SANT। এই তিনটা প্রোডাক্ট আমরা কম্পারিজন করে দেখবো। আচ্ছা, আমার এগুলো তৈরি করতে কি পরিমাণ ভিসি রিকোয়ার্ড? ভেরিয়েবল কস্ট অফ মেকিং। আমার তৈরি করতে কি পরিমাণ ভিসি লাগবে? 20, 36, 24। ঠিক আছে কিনা? আপনি এটা নোট ডাউন জি, করে নিন, হ্যাঁ। আমরা ঠিক আছে। 20, 36, 24, হ্যাঁ। আচ্ছা, এই পরিমাণ ভিসি তৈরি করতে আমি যদি বাই করি, তাহলে আমার ভেরিয়েবল কস্ট ইনকার হবে কত? বাই করলে 29, আমার ভিসি ইনকার হবে কত? 29, হ্যাঁ, এসের ক্ষেত্রে হলো 29। 29, 40 and 34. আচ্ছা, আমার কত ছিল? 29, মাউসটা 29 না? 29, 40, 40, আর হলো 34। 34. 29, 40 আর 34। আচ্ছা, আমরা যদি এখন লিখি
আমি যদি মেক করি তাহলে আমার কি পরিমাণ কস্ট সেভ হবে, এক্সট্রা কস্ট অফ সেভিংস। দেখেন, আমি এস মেক করলে পারে আমার এক্সট্রা কস্ট সেভ হবে কত, 9 টাকা না প্রত্যেক ইউনিটে? 9, 9, এটা কাজ করতেছে না এই জন্য ডিস্টার্ব হচ্ছে, নেম লক নেই। 9 টাকা। এখানে আমার সেভ হবে কত? 4, 4 টাকা। 4 টাকা। name lock। আর এখানে আমার সেভ হবে কত? 10, 10 টাকা। ঠিক আছে কিনা দেখেন, এখানে আমার সেভ হবে 9 টাকা, 4 টাকা, 10 টাকা। আচ্ছা, এটা তো আমরা বের করলাম এক্সট্রা কস্ট অফ সেভিংস ইন কেস অফ মেকিং। এখন আমরা আরেকটা লাইন লিখবো, কস্ট পার আওয়ার। প্রতি আওয়ারে আমাদের এক্সট্রা কস্ট কি পরিমাণ সেভ হবে প্রতি আওয়ারে। কারণ আওয়ার যেহেতু লিমিটিং ফ্যাক্টর, আমার খেয়াল করে দেখেন, এজ তৈরি করতে আমার কত আওয়ার লাগে? 3 না? বোঝা যাচ্ছে? বোঝানোর চেষ্টা করেন। এজ তৈরি করতে আমার লাগে কত, 3 না? 3। তাহলে আমার সেভ হলো 3। এরপরে দেখেন, 4/2, এ তৈরি করতে আমার কত আওয়ার লাগে? জি বলেন। 4/2, 4/2। 2। আর এটা তৈরি করতে আমার 4 আওয়ার লাগে। 2.5 না? 5। আচ্ছা, আমি যদি এখন র্যাঙ্কিং করি, র্যাঙ্কিং এ ফার্স্ট কোনটা? এটা র্যাঙ্কিং এ ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা হলো থার্ড। ঠিক আছে কিনা দেখেন, আমরা র্যাঙ্কিং এ ফার্স্ট সেকেন্ড থার্ড পেলাম। ফার্স্ট হলো কি, এসটা হলো ফার্স্ট। সেকেন্ড কোনটা? টি হলো সেকেন্ড, আর হলো এ হলো থার্ড। তাহলে আমি তৈরি করব কোনটা আগে, মেক করব কোনটা আগে? আমি এস আগে মেক করব। মেক, এস মেক করব 4000 ইউনিটস। এবার এই 4000 ইউনিট মেক করতে আমার কত আওয়ার লাগবে? প্রত্যেকটা ইউনিট তৈরি করতে আমার 3 আওয়ার লাগে। তাহলে আমার কত আওয়ার লাগবে? 12,000। এরপরে আমি তৈরি করবো কোনটা? ঠিক, হুম, ঠিক, ঠিক, এরপরে আমি তৈরি করবো টি। টি তৈরি করতে আমার কত আওয়ার লাগে? 4 আওয়ার লাগে। আর আমার টোটাল আছে কত, 28,000 না? না, 24,000। 24, 24 আছে না? 24 আছে। আমি অলরেডি ইউজ করছি কত? 12,000। আমার আছে কত আর? 12,000। 12,000 আছে না? 12,000 আছে। তা সেই ক্ষেত্রে আমি টি কতগুলো তৈরি করতে পারবো? এক ইউনিট টি তৈরি করতে আমার 4 আওয়ার্স লাগে, সেক্ষেত্রে আমি 3,000, 3,000 তৈরি করতে পারবো না? জি, 3,000 ইন্টু 4। বুঝতে পারলাম কিনা? আচ্ছা, এগুলো আমি মেক করবো। আর আমি বাই করব কোনগুলো? বাই আমি করব, হ্যাঁ, টি আমি বাই করবো কতগুলো? 1000, 1,000। আর এ বের বাই করবো কতগুলো আমি? 4000। 4,000। দেখেন ক্লিয়ার কিনা? ঠিক আছে। এখানে যদি ফিক্সড কস্ট দেওয়া থাকে না, তাহলে আপনি আবার ইউ করে ফেলতে পারবেন। ফিক্সড কস্ট যদি দেওয়া থাকে, সেলিং প্রাইস যদি দেওয়া থাকে, তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন? প্রফিটও বের করে নিতে পারবেন।
ঠিক আছে। এক্সাম্পলে যদি ফিক্সড প্রাইস বা সেলিং প্রাইস দেওয়া থাকে, আপনি কি করতে হবে? প্রফিটও বের করতে হবে। বুঝছেন? এবং আমরা যে ডিসিশন গুলো মেক করতেছি, যেভাবে ডিসিশন গুলো মেক করতেছি, এভাবে ডিসিশন মেক করলে আপনার প্রফিট কি হবে? ম্যাক্সিমাইজ হবে। ক্লিয়ার এটা? ক্লিয়ার। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের যে টপিক ছিল ব্রেক ইভেন পয়েন্ট, লিমিটিং ফ্যাক্টর, আমরা মোটামুটি শেষ করছি। আপনি একটু নোট ডাউন রাখেন, এটা আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন বই থেকে পড়ছি। আইসিডাব্লিউ ম্যানেজমেন্ট ইনফরমেশন বই থেকে এই টপিকটা আমরা কভার করছি। আপনারা ভাই এটা তাহলে কি মাল্টিপল মাল্টিপল লিমিটিং ফ্যাক্টর, এটা কি আমাদের কোর্সের মধ্যে নাই? কোনটা ভাইয়া? মাল্টিপল লিমিটিং ফ্যাক্টর, লিনিয়ার না লিনিয়ার না, থাকে। ওইটা না, কঠিন ভাইয়া, বুঝছেন? ওই টপিকটা এটা যেমন নাই ওই না? ওইটা আমরা পড়াইতে যাচ্ছি না, বুঝছেন? আমরা বেসিক আচ্ছা, কনসেপ্টটা দিতে যাচ্ছি। আমি ওকে। আপনাদেরকে দেখাই দিচ্ছি এমনিতে। ঠিক আছে? মানে গুড। এই টপিকটা কোথায় আছে বা কেন পড়াইতে যাচ্ছি না, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে। বুঝছেন? কারণ এটা আমাদেরকে, এটা আমরা পড়ে আসছি তো, দরকার নাই কারণ কমপ্লেক্স ইস্যু। আমরা তো লিমিটিং ফ্যাক্টর ইস্যুটা বুঝতে পারলাম যে লিমিটিং ফ্যাক্টর জিনিসটা কি, হ্যাঁ, এবং হ্যাঁ, এখানে আপনি কিভাবে ডিসিশন মেক করবেন। ঠিক না? আর যদি কোনো সময় প্রবলেম অ্যারাইজ হয়, তখন আপনি দেখে নিলেন। আমি দেখে দিচ্ছি মাল্টি ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর কোথায় আলোচনা। এমনি আছে মাল্টি ব্রেক ইভেন পয়েন্ট ইম্পর্টেন্ট, মাল্টি মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট, এটাও আমি দেখে দিচ্ছি। তাহলে এটা আইসিডাব্লিউ আইসিডাব্লিউ বই থেকে আপনি দেখতে পারেন না? এগুলো এক্সিলেন্ট। বইগুলো সেম সেম। দেখবেন যে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন অ্যানালাইসিস বলেন বা লিমিটিং ফ্যাক্টর বলেন, যেমন এটা এসএসসি এর বইতে দেখলে দেখবেন এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু সেম জিনিস। আচ্ছা, আমরা অন্য একটা রাইটারের বইতে একটু দেখি। প্রথম দিকে চ্যাপ্টার বলছি। আচ্ছা, বইয়ের কপিটা কি দেখা যাচ্ছে? জি জি, দেখেন। আচ্ছা, এটা পারফরমেন্স ম্যানেজমেন্ট বই আমাদের। অ্যাকচুয়ালি কি যে F5 বলেন, তারপরে মানে F5 পর্যন্ত অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল পার্টগুলো, আর পরের লেভেলে যেটা ফাইনাল লেভেলের বইগুলো কিন্তু থিওরিটিক্যাল হয়ে যায়। কস্টিং যে ফাইনাল বইগুলো, এগুলো থিওরিটিক্যাল বই থাকে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি, দেখেন কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস 77 পেজ, অ্যান্ড প্ল্যানিং উইথ লিমিটিং ফ্যাক্টর, আমরা এই দুইটা টপিক একটু দেখি। কিভাবে যেন নিয়ে আসে। আচ্ছা, এটা একটু দেখেন, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, এটা এসএসসি এর F5 বই থেকে আমরা একটু আলোচনা করতে, পারফরমেন্স ম্যানেজমেন্ট বই, যেটা পিএম বলা হয়। সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট, মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিস। আমরা সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছি, মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিস নিয়ে আমরা আলোচনা করি নাই। এরপরে এবার এটার কিছু লিমিটেশন আছে। এটা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসও বলা হয়। ব্রেক ইভেন অ্যানালাইসিসটাকে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসও বলা হয়। ইজ দ্য স্টাডি, দেখেন এটা আমার ওই ওই জায়গাতেও আমাদের ডেফিনিশনটা ছিল। ব্রেক ইভেন অ্যানালাইসিস ইজ দ্য স্টাডি অফ দ্য ইফেক্টস অন ফিউচার প্রফিট অফ চেঞ্জেস ইন ফিক্সড কস্ট। এটা হলো একটা এক্সামিনেশন করা বা ইভালুয়েশন করা, অ্যানালাইসিস করা। কি অ্যানালাইসিস করা? আমার যদি ফিক্সড কস্টের পরিবর্তন হয়, তাহলে প্রফিটে কি ইম্প্যাক্ট ফেলতে পারে,
ভেরিয়েবল কস্টটা যদি পরিবর্তন হয় প্রফিটে কি ইমপ্যাক্ট ফেলতে পারে? সেলস প্রাইস, কোয়ান্টিটি বা মিক্সের যদি পরিবর্তন হয় তাহলে প্রফিটে কি ধরনের ইমপ্যাক্ট পড়তে পারে? আমরা কিন্তু দুই একটা এক্সাম্পলও দেখেছি যে আপনারা যদি কেক প্রাইস যদি বাড়ান তাহলে কি ইম্প্যাক্ট পড়তে পারে, বা আপনি যদি এডিশনাল যদি ওই যে মেশিনারি যদি একটা পার্টস এডিশন করেন তাহলে প্রফিটে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। আমরা এই ধরনের দুই একটা এক্সাম্পলও কিন্তু আমরা আলোচনা করেছি। সিভি অ্যানালাইসিস ইজ এ পার্টিকুলার এক্সাম্পল অফ হোয়াট ইফ অ্যানালাইসিস। এটাকে বলা হচ্ছে পার্টিকুলার এক্সাম্পল অফ হোয়াট ইফ অ্যানালাইসিস। হোয়াট ইফ অ্যানালাইসিসও কিন্তু এরকমটা, যে আপনি যদি ভেরিয়েবল কস্ট বাড়ে তাহলে প্রফিটে কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, আপনার যদি ফিক্সড কস্ট বাড়ে তাহলে প্রফিটে কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। বিজনেস সেটস বাজেট বেসড আপন ভেরিয়াস কনজামশনস অ্যাবাউট রেভিনিউ, কস্ট, প্রোডাক্ট মিক্স অ্যান্ড ওভারঅল ভলিউম। বিজনেস কি করে? বাজেট সেট করে, বা কোম্পানিগুলো কি করে? বাজেট সেট করে বেসড আপন ভেরিয়াস অ্যাজামশনস অ্যাবাউট রেভিনিউ। বাজেট, এগুলো আবার কি করা হচ্ছে? অ্যাজাম্পশনের উপর তো বেস করে করা হচ্ছে। এবার রেভিনিউ, কস্ট, প্রোডাক্ট মিক্স অ্যান্ড ওভারঅল ভলিউম। কারণ অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে বা এস্টিমেটের উপরে ভিত্তি করে তো বাজেট করা হয়। সিভি অ্যানালাইসিস কনসিডার দ্য ইম্প্যাক্ট অন দ্য বাজেট এন্ড প্রফিট অফ চেঞ্জেস ইন দিস ভেরিয়াস ফ্যাক্টরস। এটা কনসিডার করে যে বাজেটের প্রফিটে কি পরিমাণ ইম্প্যাক্ট করতে পারে ভেরিয়াস ফ্যাক্টরস চেঞ্জের কারণে। আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, আমরা ওই এক্সাম্পলটাই দেখবো। আচ্ছা, এই টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং ওয়ানে দেখবেন এট এ গ্লান্স সবগুলো ফর্মুলা নিয়ে আসা হয়েছে। আমরা সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আলোচনা করছি না? জি। সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট। এবং আমরা ওই ওই জায়গাটাতে যে ফর্মুলাগুলো দেখেছি এই টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং ওয়ানে একসাথে সবগুলো ফর্মুলা এখানে একত্রে আলোচনা করা আছে, বুঝছেন? এটা অ্যান্সারটা লাস্টের দিকে আছে, এখানে ফর্মুলাগুলো দিয়ে দিছে আপনাকে মনে রাখার জন্য। এখানে একটা ব্রেক ইভেন চার্টও তৈরি করা হচ্ছে, যে সেলিং প্রাইস দেখেন 50 টাকা দিয়ে এইটা একটা ব্রেক ইভেন চার্ট তৈরি করা হয়েছে। এখানেও ফর্মুলাগুলো আছে। আচ্ছা, আমরা এই টপিকটা আমরা এই টপিকটার সাথে ফ্যামিলিয়ার না। আমরা ব্রেক ইভেন পয়েন্ট মোটামুটি সবারই কম বেশি নোন টপিক, ওইটা আননোন টপিক বলে কিছু নাই। মানে সবারই কম বেশি কি ব্রেক ইভেন পয়েন্ট বা সিভিভি অ্যানালাইসিসটা নোন টপিক। আচ্ছা, মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিসটা কি দেখেন। দ্য বেসিক ব্রেক ইভেন মডেল ক্যান বি ইউজড স্যাটিসফ্যাক্টরি ফর এ বিজনেস অপারেশন উইথ অনলি ওয়ান প্রোডাক্ট। আমরা যে ব্রেক ইভেন পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম, এটা কি শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা না? পরে বিজনেস অপারেশন উইথ অনলি ওয়ান প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্ট বা একটা ইউনিটের কিন্তু একটা প্রোডাক্টের কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করতেছি। হাউএভার মোস্ট কোম্পানি সেলস আ রেঞ্জ অফ ডিফারেন্ট প্রোডাক্ট। একটা কোম্পানি কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে। অ্যান্ড দ্য মডেল হ্যাজ টু বি অ্যাডাপ্টেড ওয়েন ওয়ান ইজ কনসিডারিং এ বিজনেস অপারেশন ইন সেভারাল প্রোডাক্ট। এই জন্য এই মডেলটা কি করতে হবে? অ্যাডাপ্ট করতে হবে। যখন সেভারাল প্রোডাক্ট বিক্রি করবে তখন আমাকে কি সিঙ্গেল প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিস না করে আমি চাইলে কি আমি কি করব? মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন অ্যানালাইসিস করবো। এটা বলেছে সিভ অ্যানালিসিস অ্যাজুম দ্যাট ইফ a range of product is sold, sales will be in accordance with a predetermined sales mix. সেলসটা হবে কি ইন অ্যাকর্ডেন্স টু প্রিডিটারমাইন্ড সেলস মিক্স অনুযায়ী সেলসটা হবে। ওয়ার এ প্রিডিটারমাইন্ড সেলস মিক্স ইজ ইউজড, যেখানে প্রিডিটারমাইন্ড সেলস মিক্স হলো যে এই মাল্টি প্রোডাক্ট সেলসটাকে মিন করা হচ্ছে, মিক্স। It can be depicted in the CVP analysis by assuming average revenue and average variable cost for the given sales mix. এখানে average revenue, average variable cost ই করা হবে। However, the assumption has to be made that sales mix remains constant. সেল মিক্সটা কি থাকবে? রিমেন্স কনস্ট্যান্ট। আচ্ছা, সেল মিক্স বলতে বোঝানো হচ্ছে কি, ধরেন আমি দুই ধরনের প্রোডাক্ট তৈরি করি, ঠিক আছে? আমি দুই ধরনের প্রোডাক্ট তৈরি করি, এটা হলো প্রোডাক্ট এ, একটা প্রোডাক্ট বি। আমি যদি এক ইউনিট যদি এ বিক্রি করতে পারি তাহলে আমি দুই দুই ইউনিট আমি বি বিক্রি করতে পারি। অর্থাৎ আমি যদি 100 ইউনিট যদি এ সেল করতে পারি
আমি সাথে সাথে কি করতে পারবো, 200 ইউনিট বিও সেল করতে পারি। 100 ইউনিট যদি আমি এ সেল করতে পারি, আমি কি করতে পারি, 200 ইউনিট কি করতে পারবো, বিও সেল করতে পারবো। তাহলে সেক্ষেত্রে সেলস মিক্স কি দাঁড়াচ্ছে, 1:2। এটাই সেলস মিক্স বলতেছে। However, the assumption has to be made the sales mix remains constant. আচ্ছা, আমরা যখন ব্রেক ইভেন পয়েন্টের ক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন, মানে আপনার কোনো প্রবলেম সলভ করতে গেলে দেখবেন আমাদের কিছু অ্যাজাম্পশন ইউজ করতে হয়, ঠিক আছে? তো এইখানেও অ্যাজাম্পশনটা যে সেলস মিক্সটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। বাস্তবে কি এটা নাও থাকতে পারে। This is defined as the relative portion of each product sales on total sales. It could be expressed as a ratio of 2:3:5, or as a percentage of 20%, 30%, 30%। এটা বলা হচ্ছে যে এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 2:3:5, যেমন ওই যে 1:2, যেটা আমরা বললাম। দ্য ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট ইন এ মাল্টি প্রোডাক্ট উইল ফলোজ দ্য সেম প্যাটার্ন ইন এ সিঙ্গেল প্রোডাক্ট ফার্ম। এটা একই প্যাটার্ন, এটা বলতেছে while the numerator will be the same fixed cost। আমরা কি বাদ দিই, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস থেকে থেকে ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন পার ইউনিট না। Right. হ্যাঁ, ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন পার ইউনিট, and denominator now will be the weighted average contribution margin। ডিনোমিনেটর কি বলতেছে, ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন। ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন কেন বলা হচ্ছে, কারণ আপনার কি মাল্টিপল প্রোডাক্ট, এই জন্য ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন। ক্লিয়ার, ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন ইন মাল্টি প্রোডাক্ট সিচুয়েশন, ওয়েটেড এভারেজ সিএস রেশিও ইজ ক্যালকুলেটেড বাই ইউজিং দ্য ফর্মুলা ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন রেশিও, টোটাল কন্ট্রিবিউশন ডিভাইডেড টোটাল রেভিনিউ, টোটাল কন্ট্রিবিউশন ডিভাইডেড টোটাল রেভিনিউ। এটা হলো আপনার ইয়েরটা। আর যে ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন না, কন্ট্রিবিউশন মার্জিন, আমরা কন্ট্রিবিউশনকে টোটাল নাম্বার অফ ইউনিটস দ্বারা ডিভাইডেড করলে আমরা কি পাবো, ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন পাবো। আমি টোটাল কন্ট্রিবিউশনকে নাম্বার অফ ইউনিটস দ্বারা ডিভাইডেড করলে কি পাবো, ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন পাবো। টোটাল কন্ট্রিবিউশনকে যখন টোটাল নাম্বার অফ ইউনিটস দ্বারা যখন আমি ডিভাইডেড করবো, আমি কি পাবো, আমি পাবো ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন। ওয়েটেড এভারেজ মার্জিন, তাহলে ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন আমরা কি পাবো, টোটাল কন্ট্রিবিউশনকে টোটাল নাম্বার অফ ইউনিটস দ্বারা ডিভাইডেড করলে, ঠিক আছে? টোটাল কন্ট্রিবিউশনকে টোটাল নাম্বার অফ ইউনিটস দ্বারা ডিভাইডেড করলে আমি ওইটার এবারে কন্ট্রিবিউশন মার্জিন পাবো। আর বিপি ইউনিটসটা আমি কিভাবে বের করবো, ব্রেক পয়েন্ট ইন ইউনিটস, ওইটার এভারেজ কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, আর বিপি ইন সেলস কিন্তু দুই ভাগে বের করা যায়। ওই যে আপনি বিপি ইন ইউনিটস যেটা বের করছেন না, বিপি ইউনিটস যেটা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস বের করছেন, এখান থেকে আপনি এখান থেকে চাইলে বিপি ইউনিটস, এখান থেকে অ্যাকচুয়ালি ধরেন যে আপনি দুইটা প্রোডাক্ট তৈরি করেন, ঠিক আছে? যেমন আমরা ওই যে বললাম 2:1 বা 1:2, আপনার 3,000 বিপি ইউনিটস হলো 3,000, তাহলে 1,000 ইউনিটস হলো এ, আর 2,000 ইউনিটস হলো কি, বি। বিপি ইউনিটস এর মধ্যে কি 1,000 ইউনিটস হলো এ, 2,000 ইউনিটস হলো কি, বি। আমরা যেটা বললাম যে 1:2, অর্থাৎ একটা ইউনিট এ তৈরি করলে আপনি দুটা ইউনিট বি তৈরি করতে পারেন। তাহলে সেলস মিক্স কি 1:2, ঠিক আছে? এখন বিপি ইউনিট যেটা বেরাবে, এটাকে সেলস মিক্স দ্বারা ডিভাইডেড করতে হবে। ধর আমার বিপি ইউনিটস 9,000,
9000 হলো পিপি ইউনিটস। তাহলে আমাকে কি করতে হবে? 3000 এ তো এ এ এস 3000 এ আমাকে কি করতে হবে? সেল করতে হবে। এবং 6000 বি আমাকে সেল করতে হবে ব্রেক ইভেন পয়েন্টে থাকতে গেলে। আচ্ছা, বি প্রিন্সেস, এই বি প্রিন্সেস দুইভাবে বার করা যায়, হ্যাঁ। এখানে একটা যেটা বলছে ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন রেশিও ডিভাইডেড ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন রেশিও। ঠিক আছে, ফিক্সড কস্ট ডিভাইডেড ওয়েটেড এভারেজ কন্ট্রিবিউশন রেশিও। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলে চলে যাই। লিখতে পারছেন ফর্মুলাগুলো? এটা একটা ওয়ার্ক এক্সাম্পল, আপনাকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে। দেখেন, কোম্পানি এ পরিসেস প্রোডাক্ট এক্স অ্যান্ড ওয়াই, দুইটা প্রোডাক্ট তৈরি করে। ফিক্সড ওভারহেড কস্ট অ্যামাউন্ট টাকা টু 2 লাখ ডলার পার ইয়ার। আমার ফিক্সড কস্ট দেওয়া আছে $2 লাখ। দ্য ফলোইং বাজেট ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর বোথ প্রোডাক্টস ফর নেক্সট ইয়ার। সেলস প্রাইস 50, প্রোডাক্ট এক্স এর ক্ষেত্রে, ওয়াই এর ক্ষেত্রে 60, ভেরিয়েবল কস্ট হলো 30, ওয়াই এর ক্ষেত্রে হলো 45, কন্ট্রিবিউশন পার ইউনিট হলো 20 and 50। কন্ট্রিবিউশন পার ইউনিটটা কিন্তু আমার করে দিছে তারা, কন্ট্রিবিউশন পার ইউনিট তৈরি করে দিছে। বাজেটের সেলস হলো কি 20,000 and 10,000। তার মানে আমরা যদি সেলস মিক্স বলি কি হবে? 2:1। আমার সেলস মিক্স হবে কত? 2:1। আমি যদি দুইটা ইউনিট এক্স বিক্রি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার 1 ইউনিট ওয়াই সেল হয়। আমি যদি দুই দুই ইউনিট এক্স বিক্রি করতে পারি, আমি 20,000 ইউনিট এক্স বিক্রি করতে পারলি, আমার 10,000 ইউনিট ওয়াই কি হবে? বিক্রি হয়। In order to calculate break-even revenue for the next year using the budgeted sales mix, we need weighted average CS ratio is as follows. এখানে সিএস রেশিওটা ক্যালকুলেট করতে বলছে। দেখেন, এটা তো ওয়ার্ক এক্সাম্পল, জাস্ট এ ক্লারিফিকেশন দেওয়া আছে। ওইটার সিএস রেশিও কি? টোটাল কন্ট্রিবিউশন ডিভাইডেড টোটাল রেভিনিউ। টোটাল কন্ট্রিবিউশন কত? কন্ট্রিবিউশন পার ইউনিট হলো 20, আর আমি নাম্বার অফ ইউনিটস উৎপাদন করবো কত? 2000, 20,000। তাহলে টোটাল কন্ট্রিবিউশন 20,000 ইন্টু 20। আর ওয়াই এর ক্ষেত্রে হলো 15 ইন্টু কি 10,000। তাহলে টোটাল কন্ট্রিবিউশন আমি বের করলাম। এরপর কি টোটাল রেভিনিউ, এক্স আমি বিক্রি করি কত করে? 50 টাকা করে। আর ওয়াই আমি বিক্রি করি 60 টাকা এই 60 60 ডলার দিয়ে। তাহলে আমরা ওয়েটের এভারেজ সিএস রেশিও পেলাম 34.375%। ওয়েটের এভারেজ সিএস রেশিও। আচ্ছা, দ্য ব্রেক ইভেন রেভিনিউ ক্যান বি ক্যালকুলেটেড নাও এস ফলোস। ফিক্সড কস্ট ডিভাইডেড ওয়েটের এভারেজ সিএস রেশিও। তো ব্রেক ইভেন রেভিনিউ দাঁড়াচ্ছে কত আমার? আমার ব্রেক ইভেন রেভিনিউ দাঁড়াচ্ছিল 5,81,819 ডলার। আমি যদি এই পরিমাণ ডলারের প্রোডাক্ট বিক্রি করি সেই ক্ষেত্রে আমার কি হবে? ব্রেক ইভেন থাকবে। বুঝাইতে পারলাম কিনা দেখেন, এটাই মাল্টি প্রোডাক্ট বলা হচ্ছে। কনফিউশন আছে নাকি দেখেন তো? রাশেদ ভাই, বুঝতে পারছি? আচ্ছা। জি স্যার। আচ্ছা, এটা ওই যে টার্গেটের প্রফিটটা বের করা যেতে পারে। এখানে তুই একটা এক্সাম্পল, মার্জিন অফ সেফটি ক্যালকুলেশন, এগুলো আপনারা একটু দেখে নিন। এখানে নতুন একটা কনসেপ্ট হচ্ছে মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্ট, এটা একটা নিউ কনসেপ্ট। মোটামুটি মোরালেস সব আগেই পড়া।
আচ্ছা, আমরা সিপিপিটা আমরা শেষ করছি। এখন আমরা যদি একটু দেখি। আচ্ছা, প্ল্যানিং উইথ লিমিটিং ফ্যাক্টরস, প্ল্যানিং, হ্যাঁ, প্ল্যানিং বা ডিসিশন মেকিং উইথ লিমিটিং ফ্যাক্টরস। লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে আপনি কিভাবে প্ল্যান মেক করবেন বা কিভাবে ডিসিশন মেক করবেন। দেখেন, চ্যাপ্টার লার্নিং আউটকাম, সিলেক্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক হোয়ার দেয়ার ইজ ওয়ান লিমিটিং ফ্যাক্টর বা কি ফ্যাক্টর টু অ্যাচিভ ডিজার্ভ অর্গানাইজেশনাল গোলস। আপনাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক সিলেক্ট করতে হচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক আমরা কিন্তু পড়ে আসছি। ওয়ান লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক কি ছিল? কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টর না? আমার কি ছিল টেকনিক? কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরটা ছিল আমার কি টেকনিক। এই টেকনিকটা ইউজ করে আমি কি করতে পারবো? ডিজার্ভ অর্গানাইজেশন গোলটাকে আমি অ্যাচিভ করতে পারবো। ডিটারমাইন দ্য অপটিমাল প্রোডাকশন প্ল্যান হোয়ার অ্যান অর্গানাইজেশন ইজ রেস্ট্রিক্টেড বাই সিঙ্গেল লিমিটিং ফ্যাক্টর। সিঙ্গেল লিমিটিং ফ্যাক্টর যখন রেস্ট্রিক্টেড থাকে, ইনক্লুডিং দ্য কন্টেস্ট অফ মেক অর বাই ডিসিশন, এগুলো আমরা দেখছি। মেক অর বাই ডিসিশন আলোচনা করছি। সিলেক্ট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক হোয়ার দেয়ার আর সেভারাল লিমিটিং ফ্যাক্টরস। এই টপিকটা এই টপিকটা এখানে আলোচনা করা আছে, কিন্তু এটা আমরা আলোচনা করবো না, এটা একটা লেন্দি টপিক। বুঝতে পারলাম? এই প্রথম এক্সাম্পলটা হলো লিমিটিং ফ্যাক্টরের পর থেকে। প্রথম এক্সাম্পল যেটাতে আছে, এ দেখেন সেভারাল লিমিটিং ফ্যাক্টরস বা লিনিয়ার প্রোগ্রামিং। ঠিক আছে, কি বলতেছে আমি একটু পড়ে যাই, দেখেন। হোয়ার দেয়ার ইজ অনলি ওয়ান স্কার্স রিসোর্স দ্য মেথড অ্যাভাব। যখন আপনার রিসোর্স কি থাকবে, একটা রিসোর্স লিমিটেশন থাকবে। আমাদের উপরে একটা ম্যাথ আছে, ওই ম্যাথের কথা বলতেছে। কি ফ্যাক্টর অ্যানালাইসিস ক্যান বি ইউজ টু সলভ দ্য প্রবলেম। However, where there are two or more resources in short supply, which limit the organization activities. কিন্তু টু আর মোর রিসোর্স যখন আপনার শর্টেজ থাকবে, দেন লিনিয়ার প্রোগ্রাম ইজ রিকোয়ার্ড টু ফাইন্ড দ্য সলিউশন। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে কি করতে হবে? এটা নর্মাল প্রোগ্রাম না, এই প্রোগ্রামটা সলভ করার জন্য আপনার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে। বুঝছেন কোন ক্ষেত্রে বলতেছে? যখন টু আর মোর রিসোর্স ইন শর্ট সাপ্লাই, তখন আপনি কি করতে পারবেন না। আমরা যে কন্ট্রিবিউশন পার ইউনিট পার লিমিটিং ফ্যাক্টরের উপরে বেস করে যে ডিসিশনটা মেক করছি, এইভাবে আপনার ডিসিশন মেক করতে পারবেন না। তখন আপনার লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে আপনাকে ডিসিশনটা মেক করতে হবে। দেখেন, ফর্মুলেটেড এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইনভলভিং টু ভেরিয়েবলস। দ্য স্টেপস ইনভলভ ইন লিনিয়ার প্রোগ্রামিং আর এস ফলোজ। ডিফাইন দ্য ভেরিয়েবলস, ভেরিয়েবলসটাকে ডিফাইন করতে হবে। ডিফাইন এন্ড ফর্মুলেট দ্য অবজেক্টিভ। ফর এক্সাম্পল, ম্যাক্সিমাইজ কন্ট্রিবিউশন সি ইজ ইকুয়াল টু 5x ইন্টু সি ওয়াই। স্টেপ থ্রি, ফর্মুলেট দ্য কনস্ট্যান্ট। এখানে অনেক, দেখেন, পাঁচটা স্টেপস, ছয়টা স্টেপসের মাধ্যমে আপনাকে প্রবলেমটা সলভ করতে হবে। এবং এখানে প্রবলেমটা সলভের ক্ষেত্রে আমার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের দরকার হয়। এই যে এখানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে, খেয়াল করছেন? আমি যদি মাল্টি ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করি, তাহলে আমাকে কি করতে হবে? লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে প্রোগ্রামটা সলভ করতে হবে। উইদাউট লিনিয়ার প্রোগ্রামিং ছাড়া আমি এই প্রোগ্রামটা কি করতে পারবো না, সলভ করতে পারবো না। আর লিনিয়ার প্রোগ্রামিং কিন্তু ছয়টাই, কয়টা স্টেপ আছে? পাঁচটা। পাঁচটা স্টেপসে প্রবলেমটা সলভ করতে হয় লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে। বুঝতে পারলাম? এই টপিকটা, মানে এই টপিকটা বলা হয় পারফরমেন্স ম্যানেজমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য টাফেস্ট টপিক। হ্যাঁ, মাল্টি প্রোডাক্ট লিমিটিং ফ্যাক্টর। এটা ভাই আমাদের কোর্সে না থাকলে আমরা ইয়ে করি। না না, আমরা এটা আলোচনা করতেছি না ভাইয়া, জাস্ট আপনাদের হিন্টস দেয়া। কারণ হুম। আমরা একটা জিনিস পড়লাম, কিন্তু আপনাকে তো মোটামুটি একটু ডেপথ আইডিয়া না থাকলে পারে তো সমস্যা। বা জিনিসটা তো জানতে হবে। আমরা হয়তো বা টপিকটা পড়বো না, কিন্তু লিমিটিং ফ্যাক্টর নিয়ে আমাদের কোথায় কি আলোচনা করা আছে না আলোচনা করা আছে, এই জিনিসটা কিন্তু জানা দরকার। বা ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে, আমরা তো ব্রেক ইভেন পয়েন্ট পড়লাম, এবং ব্রেক ইভেন পয়েন্ট কিন্তু আপনারা পড়েই আসছেন। আপনাদের ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করার কিছু নাই। যদিও আমরা রিপিট করছি, মানে সিলি ইস্যুগুলো আমরা রিপিট করছি, কিন্তু আলোচনার ইস্যু ছিল কোনটা? মাল্টি প্রোডাক্ট ব্রেক ইভেন পয়েন্টটা, যেটা আমাদের আপনাদের কাছে নতুন ছিল।
বুঝতে পারলাম। হুম, যে ইস্যুটা কি ছিল, নতুন ছিল, যেটা আমরা আগে পড়ি নাই বা আপনারা অনেকেই আগে পড়েন নাই, হয়তো বা দুই একজন পড়তে পারেন, কিন্তু মোস্ট অফ দা আপনারা যারা আছেন মোস্ট, ঠিক আছে, পার্টিসিপেন্ট যারা আছেন, মোস্ট অফ দা পার্টিসিপেন্টের কাছে ওই টার্মটা কি ছিল, নতুন ছিল। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাস আমরা ভেরিয়েন্স অ্যানালাইসিস, স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে দেখবো। নেক্সট ক্লাসটা আমরা স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড কস্টিংটা এটাও একটা ডিফারেন্ট প্যাটার্নের চ্যাপ্টার, এটা আমি আলোচনা করি এরপরে আমরা এটা এটা আমরা আগে আলোচনা করি, এরপরে পড়ি, নিজে নিজে পড়ার দরকার নাই স্ট্যান্ডার্ড কস্টিংটা। এটা একটু ডিফারেন্ট প্যাটার্নের চ্যাপ্টার। আপনারা আমরা যে চ্যাপ্টারটা পড়াইছি এই চ্যাপ্টারটা একটু দেখতে পারেন, আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক প্লাস এসএসসির F5, এই দুটো বই থেকে একটু দেখতে পারেন। যে আর কোনো কোয়ারি না থাকলে আমরা শেষ করি আজকের মতো। কারো কোনো কোশ্চেন আছে? না, না। না থাকলে শেষ।